স্কুইড গেম। মৃত্যুর এই খেলা থেকে বেঁচে ফিরে আসা একমাত্র বিজয়ী সঙ্গিয়ন। 456 জন প্রতিযোগীর মধ্যে শুধুমাত্র সেই বেঁচে ফিরে আসে। সে এই গেম থেকে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করেছে, কিন্তু তবু তার মনে কোনো আনন্দ ছিল না, কারণ এই টাকা তার বাকি 455 জন প্রতিযোগীর মৃত্যুর বিনিময়ে এসেছে। গিয়ন অনেক চেষ্টা করে এই ভয়ঙ্কর স্মৃতিগুলো ফেলে দিয়ে জীবনে এগিয়ে যেতে, কিন্তু হঠাৎ সে স্টেশনে সেই রিক্রুটারকে দেখতে পায়। তখন সে বুঝতে পারে স্কুইড গেম আবারও শুরু হতে যাচ্ছে। তাই সে তার জীবনের লক্ষ্য পরিবর্তন করে। সে এই মৃত্যুর খেলাকে বন্ধ করে ছাড়বে। এই প্ল্যান অনুযায়ী সে আবার স্কুইড গেমে জয়েন করার সিদ্ধান্ত নেয়। তবে এই লড়াই শুধুমাত্র তার নিজের জন্য নয়, তার মতো অসহায় প্রত্যেকটা মানুষের লড়াই, যারা জীবনের গতিপথে আটকে গিয়ে এই খেলায় অংশগ্রহণ করতে বাধ্য হয়। তবে সে কি সত্যি এই গেমের পেছনের মুখোশগুলোকে টেনে বের করতে পারবে? আর এবার সে গেমের মধ্যে তার জন্য কি অপেক্ষা করছে, সেটা জানতে হলে আমাদের স্কুইড গেমের ভেতরে আবারও ফিরে যেতে হবে। সিজন 1 এর লাস্ট এপিসোড শেষ হয় এয়ারপোর্টে। সিয়ং তার ফ্লাইট ক্যান্সেল করে সেখান থেকে বের হয়ে যাচ্ছে। তখনই তার কাছে ফ্রন্টম্যানের কল আসে। ফ্রন্টম্যান তাকে বলে, তুমি এটা খুব বড় ভুল করেছো, তোমার সেই প্লেনে উঠে যাওয়া উচিত ছিল। সিয়ং তখন ঘাবড়ে যায়। সে আশপাশ খুঁজতে শুরু করে যেন কেউ তাকে নজর রাখছে কিনা। সে তখন প্রচন্ড রেগেছিল। রাগের মাথায় সে ফ্রন্টম্যানকে বলে, আমি তোমাদের এই গেমের খবর পুরো বিশ্বে তুলে ধরবো এবং তোমাদের এই গেমটাকে আমি বন্ধ করে ছাড়বো। তারপর সে সরাসরি একটা সুপার শপে যায়। সেখান থেকে একটা অ্যান্টিকাটার নিয়ে সে ওয়াশরুমে যায়। সে পাগলের মতো সারা শরীর খুঁজতে থাকে। তারপর বাম কানে হাত দিয়ে সে অবাক হয়ে যায়। তার কানে একটা ছোট মাইক্রোচিপ, যেটার মাধ্যমে তাকে এতদিন ট্র্যাক করে আসা হচ্ছিল। সে ওই অ্যান্টিকাটার ব্যবহার করে তার কান কেটে সেই চিপটাকে বের করে আনে। তারপর সেটা বেসিনের সিনকে ফেলে দেয়। তার চোখে মুখে তখন রাগের ছোঁয়া। সে লড়াইয়ের জন্য প্রস্তুত। অন্যদিকে আমরা হাসপাতালে জুনহোকে দেখতে পাই। নিজের ভাইয়ের হাতে গুলি খাওয়ার পরেও সে বেঁচে আছে। তবে এটা বোঝা যায় যে তার ভাই তাকে মেরে ফেলার জন্য গুলি করেনি, কারণ গুলিটা তার কাঁধে করা হয়েছিল। গুলি খাওয়ার পর জুনহো পানিতে পড়ে যায়, আর সেখান থেকে তাকে একটা বোট উদ্ধার করে নিয়ে আসে। সে এতদিন কোমায় ছিল, আজই জ্ঞান ফিরল তার। জুনহো জ্ঞান ফিরে তার মাকে তার সামনে দেখতে পায়। তারপর মুভির ঘটনা 2 বছর পিছিয়ে আসে। একটা কাপল বাইকে করে রাস্তায় ঘুরতে বের হচ্ছে। তখনই একজন ট্রাফিক পুলিশ তাদেরকে সিগন্যাল দেয়। তাদের একজনের মাথায় হেলমেট ছিল না, আর সেই ট্রাফিক পুলিশ ছিল জুনহো। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই জুনহোর এক সিনিয়র সেখানে আসে। সে তাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। সেখানে তারা খাবার খাওয়ার সময় বিগত সময়গুলো নিয়ে কথা বলতে শুরু করে। তখন আমরা জানতে পারি জুনহো আসলে কিভাবে সেই আইল্যান্ডে তল্লাশি করতে গিয়েছিল। আসলে সেই ব্যবস্থা তারই সিনিয়র অফিসারই তাকে করে দিয়েছিল। তবে এর জন্য তাকে অনেক হেনস্থ হতে হয়েছে, কারণ জুনহোর জ্ঞান ফেরার পরে সে যে বর্ণনা দিয়েছে তার সাথে কোনো যথাযথ প্রমাণ নেই, আর প্রমাণ ছাড়া তাদের টিম কোনো কাজ করতে পারবে না। তখন জুনহো হাসির পাত্র হয় সবার সামনে। জুনহোর সিনিয়র অফিসার তখন তাকে বলে, তুমি যে আইল্যান্ডের ব্যাপারে আমাদেরকে জানিয়েছ তার কোনো যথাযথ প্রমাণ আমরা পাইনি। টিমের সবার ধারণা তুমি মিথ্যা কথা বলছো। আর কমিশনার এতে খুব ক্ষুব্ধ হয়ে যায়। সে তোমাকে সাসপেন্ড করে দেওয়ার চিন্তা করেছিল। আচ্ছা, তোমাকে যে গুলি করেছিল তার চেহারাও কি তুমি দেখেছো? জুনহো তখন মিথ্যা কথা বলে। সে বলে সে তার চেহারা দেখেনি। এই ব্যাপারটা জুনহো ইচ্ছা করে লুকিয়েছে, কারণ সেই খুনি ছিল তার ভাই, যাকে খোঁজার জন্য সে ওই আইল্যান্ডে গিয়েছিল। তার সেই অফিসার তখন তাকে বলে, তোমার ভালোর জন্য বলছি, সেই মিস্টিরিয়াস আইল্যান্ডের কথা ভুলে গিয়ে নিজের জীবনে ফোকাস করো। তারপর আমরা দেখতে পাই জুনহো সেদিনের ঘটনার কথা মনে করছে। জুনহোর সামনে ফ্রন্টম্যান দাঁড়িয়েছিল। তখন সে তার মাস্ক খোলে। জুনহো শক্ত হয়ে যায়, কারণ এটা তার ভাই। ফ্রন্টম্যান তখন তাকে তার সাথে যেতে বলে, কিন্তু জুনহো তাকে গুলি করে বসে। তখন ফ্রন্টম্যানও তাকে গুলি করে। সে তখন পাহাড়ের ধারে দাঁড়িয়েছিল, আর গুলির কারণে ব্যালেন্স হারিয়ে সে পানিতে পড়ে যায়। তারপরে সিনে আমরা সিয়ংকে দেখতে পাই। তার দরজায় জোরে কড়া নাড়ছে। সিয়ং তার পিস্তল নিয়ে সতর্ক হয়ে বাইরের দিকে যায়। দরজা খুলতেই সে ফ্রন্টম্যানকে দেখতে পায়। তার হাতে কাটা 2টা মাথা। এই দৃশ্য দেখে ভয়ে লাফিয়ে ঘুম থেকে উঠে যায় সে। এতক্ষণ বাজে স্বপ্ন দেখছিল সে। তখন কেউ সত্যি সত্যি দরজায় কড়া নাড়ে। সিসিটিভি ফুটেজে সে দেখতে পায় এটা তার টিমেরই একজন সদস্য। সে এই মুহূর্তে একটা হোটেলে আছে এবং এটা সে পুরোটা কিনে নিয়েছে। সে তার গেম থেকে জেতা প্রত্যেকটা টাকা ব্যয় করছে এই গেমটাকে বন্ধ করার জন্যই। আর এজন্য সে অনেক বড় একটা টিম তৈরি করেছে, যারা 24 ঘন্টা ট্রেন স্টেশন পাহারা দেয়। এই টিমের টিম লিডার হচ্ছে চ্যাং, যে এই মুহূর্তে সেয়নের সাথে দেখা করতে এসেছে। তারা গত 2 বছর যাবৎ প্রত্যেকটা ট্রেন স্টেশন পাহারাতে আসছিল সেই রিক্রুটারকে খুঁজে বের করার জন্য। রিক্রুটার হচ্ছে সেই লোকটা যে সেয়নকে ওই গেমে ইনভাইট করেছিল। মিস্টার চ্যাং তখন সেয়নকে জানায়, আমাদের টিম গত 2 বছর ধরে খুঁজেও সেই রিক্রুটারকে খুঁজে পায়নি। এখন তাদের বিশ্বাস নড়বড়ে হয়ে যাচ্ছে। তারা সন্দেহ করতে শুরু করছে আদৌ সেই লোকটা সত্যি কিনা। সেয়ন তখন মিস্টার চ্যাংকে তার অতীতের ঘটনাটা আবার খুলে বলে এবং বলে তাদের জনবল আরও বাড়াতে হবে। প্রত্যেকটা স্টেশনে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত চেক করার জন্য। সে 1 বস্তা টাকা বের করে মিস্টার চ্যাংকে ধরিয়ে দেয়। এরপর আমরা জুনহোকে দেখতে পাই।
সে একটা বন্দরে যায় একজন ফিশারম্যানের সাথে দেখা করার জন্য। তার নাম ছিল কামি, আর এই ফিশারম্যানই জুনহোকে সাগর থেকে বাঁচিয়েছিল। জুনহো গত 1.5 বছর ধরে এই ফিশারম্যানের সাথে আশেপাশে থাকা প্রত্যেকটা আইল্যান্ডে তল্লাশি দিয়ে আসছে, কিন্তু কোথাও সে ওই আইল্যান্ডের খোঁজ পাচ্ছে না। আজকে আবারও যথারীতি অন্য একটা আইল্যান্ড খোঁজ করার জন্য সে বেরিয়ে আসে, কিন্তু সেখান থেকেও মনমরা হয়ে খালি হাতে ফিরতে হয় তাকে। তখন কামি তাকে বুঝিয়ে বলে, অনেক হয়েছে, এবার বাদ দাও, ভুলে যাও সে আইল্যান্ডের কথা। কামির কথায় সে আরেকটু চিন্তা করতে বাধ্য হয়, আর অবশেষে সে বলে, ঠিক আছে, আজই শেষ, ভুলে যাচ্ছি সেই আইল্যান্ডের কথা আমি। অন্যদিকে গ্যাংস্টারদের দল যথারীতি তাদের টহল চালিয়ে যাচ্ছে। তারা এখন প্রত্যেকটা স্টেশন 24 ঘন্টা পাহারা দিয়ে যাচ্ছে, কিন্তু কোথাও তারা সেই রিক্রুটারকে খুঁজে পায় না। একদিন সেই গ্যাংস্টারদের লিডার ডেভিড এবং চাং একটা স্টেশনে বসেছিল। তখন ডেভিড চাংকে বলে, আমরা গত 2 বছর যাবৎ সেই রিক্রুটারকে খুঁজে আসছি, কিন্তু কোথাও তার কোনো হদিস মিলছে না। এখন আমার মনে একটু সন্দেহ হচ্ছে, আদৌ কি তার কোনো অস্তিত্ব আছে, নাকি আমরা এমনি এমনি খুঁজে বেড়াচ্ছি। চাং তখন একটু রেগে যায়। তখন সে ডেভিডকে বলে, সেয়ং আমাদের পেছনে বেশ মোটা অঙ্কের টাকা খরচ করছে, তার বিনিময়ে আমরা কি করছি? শুধু একটা ব্যক্তিকে খুঁজে বেড়াচ্ছি। যদি এটা সত্য না হতো, সে এতগুলো টাকা আমাদের পেছনে খরচ করতো না। আর সে এতগুলো টাকা পেলই বা কোথা থেকে? তার গল্প সত্যি, সে ওই গেমটা জিতেছিল। তখনই তারা একটা চিরচেনা শব্দ শুনে সতর্ক হয়ে ওঠে। মাটিতে সজোরে কার্ড পড়ার শব্দ, যেটাকেই তারা এতদিন যাবৎ খুঁজে আসছিল। তারা সেই রিক্রুটারকে খুঁজে পেয়েছে। সেই রিক্রুটার একজন সাধারণ ব্যক্তির সাথে ডগজি খেলছিল। তারা তৎক্ষণাৎ সেয়ংকে কল করে এবং তাদের লোকেশন সম্বন্ধে জানায়। এদিকে সেই রিক্রুটার তার খেলা শেষ করে সেখান থেকে চলে যাচ্ছিল। চাং এবং ডেভিড দুজনেই তার পেছনে। রিক্রুটার এতক্ষণ যার সাথে ডগজি খেলছিল সেই ছেলেটার নাম জ্যাক। খেলা শেষ করে সে জ্যাককে একটা ইনভিটেশন কার্ড দিয়ে যায়। তখনই তার কাছে তার গার্লফ্রেন্ডের কল আসে, কিন্তু সে কলটি কেটে দেয়। অপর প্রান্তে আমাদেরকে সেই মেয়েটাকে দেখানো হয়। তার নাম ড্যানি। সে এই মুহূর্তে হাসপাতালে আছে নিজের অ্যাবর্শন করানোর জন্য। বয়ফ্রেন্ড কল কেটে দেওয়া সে মানসিকভাবে খুব ভেঙে পড়ে। তখন আমরা দেখতে পাই তার কাছেও একটা ইনভিটেশন কার্ড রয়েছে। অন্যদিকে সেই রিক্রুটার স্টেশন থেকে বের হয়ে একটা পার্কে চলে আসে। সে পার্কে আসার আগে অনেকগুলো ব্রেড আর লটারি টিকিট কিনে নিয়ে আসে। তারপর সে সেখানে থেকে হতদরিদ্র মানুষের কাছে যায় এবং সেখানে গিয়ে তাদেরকে 2টা অপশন দেয়, ব্রেড না হয় লটারি, যে কোনো একটা চুজ করতে পারবেন আপনারা। সেখানে কেউ ব্রেড চুজ করে, কেউ লটারি। এমনি করে সে আশেপাশে থাকা প্রত্যেকটা মানুষের কাছে যায়। ফাইনালি যখন সে আর কাউকে খুঁজে পায় না, তখন সবার সামনে এসে দাঁড়ায়। সে তার ব্যাগ থেকে প্রত্যেকটা ব্রেড ফেলে দেয় এবং সবার উদ্দেশ্যে বলে, এই ব্রেডগুলো আপনারা নষ্ট করেছেন। আপনাদেরকে 2টা অপশন দেওয়া হয়েছিল, হয়তোবা টিকিট না হয় ব্রেড। আপনারা যদি ব্রেড চুজ করতেন তাহলে এখন এগুলো নষ্ট হতো না। তারপর সে পাগলের মতো প্রত্যেকটা ব্রেডকে তার পা দিয়ে পিষে নষ্ট করে ফেলে। তার এই পাগলামি দূর থেকে ডেভিড এবং চাং দেখছিল। অন্যদিকে সিয়ং দ্রুত তার গাড়ি চালিয়ে চাংয়ের দেওয়া লোকেশনের দিকে আসতে থাকে। সে প্রচন্ড উত্তেজিত ছিল। তখন তার গাড়ির গতি ছিল অস্বাভাবিক বেশি, তাই একসময় সেখানকার ট্রাফিক পুলিশ তাকে আটকায়। সেই ট্রাফিক পুলিশটা ছিল জুনহো। ওভার স্পিডিং এর জন্য তাকে জরিমানা করা হয়। তখন সে টিকিট নিয়ে সেখান থেকে চুপচাপ চলে যায়। এই ব্যাপারটা জুনহোর একটু সন্দেহ হয়, কারণ বেশিরভাগ মানুষই জরিমানা দেওয়ার সময় তর্ক বিতর্ক করতে চায়। জুনহো তখন তার নামটা চেক করে দেখে, নামটা তার খুব পরিচিত মনে হয়। এদিকে ডেভিড আর চ্যাং মিলে রিক্রুটারকে ফলো করে যাচ্ছিল। তারা একসময় পরিকল্পনা করে যে তারা দুজন মিলে তাকে আক্রমণ করবে। ডেভিড প্রথমে একটু ভয় পেলেও সে রাজি হয়ে যায়। তারপর তারা সেই রিক্রুটারকে আক্রমণ করতে যায়, কিন্তু সেখানে তারাই ধরাশায়ী হয়ে যায়। অন্যদিকে জুনহো সিংয়ের ব্যাপারে খোঁজখবর নিতে শুরু করে। সে তার ছবি দেখে তাকে চিনতে পারে, কারণ কিছুদিন আগেও সে তার কাছে সাহায্যের জন্য গিয়েছিল, তার ভাইয়ের ব্যাপারে খোঁজখবর নেওয়ার জন্য। জুনহো তখন তার গাড়ির ব্যাপারে খোঁজখবর নিয়ে জানতে পারে এই গাড়িটা সানশাইন ক্যাপিটাল নামে একটা কোম্পানির নামে। অন্যদিকে সেয়ং, চাং এবং ডেভিডের দেওয়া লোকেশনে চলে আসে, কিন্তু সেখানে এসে তাদেরকে সে খুঁজে পায় না, কারণ ততক্ষণে রিক্রুটার তাদেরকে সেখান থেকে নিয়ে গেছে। সেয়ং সেখানে একটা ছুরি পড়ে থাকতে দেখে, তারপর সে সেখান থেকে চলে যায়। তখন আমরা দেখতে পাই ছাদ থেকে রিক্রুটার তার উপর নজর রাখছিল। রিক্রুটার চাং এবং ডেভিডকে তার বন্দি বানিয়ে ফেলেছে। সে তাদেরকে মারধর করে একটা চেয়ারের সঙ্গে বেঁধে রেখেছে। তাদেরকে কোনো জিজ্ঞাসাবাদ করার আগেই সে তাদের সাথে একটা গেম খেলতে চাইছে। ডেভিড এবং চাং রক পেপার সিজার খেলবে, আর সেখানে যে হেরে যাবে তার উপর গুলি করা হবে। তবে সে তার বন্দুকের মধ্যে একটাই গুলি নেয়। এভাবে সে তাদেরকে মরণ খেলায় নামায়। প্রত্যেকবার যে হেরে যাচ্ছিল তার উপর রিক্রুটার গুলি করছিল, কিন্তু বন্দুকে একটা গুলি থাকায় তারা বারবারই বেঁচে যাচ্ছিল। তাই সে একসময় বিরক্ত হয়ে যায়। তখন সে তার বন্দুকে একটার বদলে 5টা গুলি ভরে। তারপর সে আবারও তাদেরকে খেলতে বলে। এই পর্যায়ে ডেভিড হেরে যায়। তখন চাং ডেভিডকে বাঁচানোর জন্য ইচ্ছাকৃতভাবে ডিসকোয়ালিফাই করে নিজেকে, এবং রিক্রুটার তাকে গুলি করে মেরে ফেলে। ভয়, কষ্ট আর অনুতাপে ডেভিডের অবস্থা নাজেহাল হয়ে যায়। তাই একসময় সেই সব সত্য কথা তাকে বলে দেয়। অন্যদিকে জুনহো সানশাইন ক্যাপিটালের সামনে চলে আসে। এটা একটা হোটেল। দরজার কাছে গিয়ে সে দেখতে পায় বড় একটা তালা ঝুলছে। তাই সে বাইরের পাইপ দিয়ে ওপরে উঠে যায়।
ভেতরে আসার পর সে রিক্রুটারের মধ্যে একটা অবয়ব দেখতে পায় এবং তার বুক পকেটে স্কুইড গেমের ইনভাইটেশন কার্ড পায়। সেখানকার ড্রয়ার হাতরে সে সেয়ং এর ডিটেলস দেখতে পায়, যেখানে তার হোটেলের ঠিকানাও ছিল। অন্যদিকে সেয়ং তার হোটেলে ফিরে আসে। রুমে ঢোকার পর সে দেখতে পায় রিক্রুটার বন্দুক হাতে সেখানে দাঁড়িয়ে আছে। সেয়ং তখন খুব স্বাভাবিক ছিল। রিক্রুটার তখন তাকে আবারও বলে, তোমার সেদিন ওই প্লেনে উঠে যাওয়া উচিত ছিল। সেয়ং তখন বলে, তোমাকে যখন আমি স্টেশনে দেখলাম তখন আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করে নিয়েছি। এতদিন তোমাকে ধন্যবাদ দেওয়ার জন্য তোমাকে খুঁজে বেড়াচ্ছি, কারণ তোমার জন্য আমি ওই গেমে ফার্স্ট হতে পেরেছি। রিক্রুটার তখন বলে, আমি তেমন কিছুই করিনি, আমি জাস্ট তোমাকে সেই ইনভাইটেশন কার্ডটা দিয়েছিলাম। তখন সেয়ং তাকে বলে, তাহলে আমি তোমার অপরস্থ সিনিয়রদের সাথে কথা বলতে চাই, তাদের সাথে আমার কিছু কথা আছে। রিক্রুটার তখন বলে, তুমি কি বলতে চাও সেটা আমাকে বলে দাও, আমি তাদেরকে জানিয়ে দেব। সেয়ং তখন তাকে বলে, আমি যে কথাগুলো বলতে চাই তা তোমার মতো একটা সাধারণ কুকুর সেটা বুঝবে না। রিক্রুটার তখন সেয়ংকে বলে, তুমি কি জানো কিভাবে আমি এই পর্যায়ে এসেছি? আমি একসময় সেই গেমের মধ্যে কাজ করতাম। আমার দায়িত্ব ছিল মানুষের লাশগুলো পোড়ানো। তখন আমি নিজেকে বোঝাতাম এরা আসলে মানুষ না, এরা আবর্জনা, যাদেরকে পৃথিবী থেকে চলে যেতে হবে। একসময় আমার পদোন্নতি ঘটে, তারা আমাকে একটা বন্দুক দেয়। তারপর আমি গেমের মধ্যে মানুষকে মারার দায়িত্ব পাই এবং একদিন একজন ব্যক্তি সেই খেলার মধ্যে হেরে যায়। তাকে গুলি করে মারার দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়ে। আমি গিয়ে দেখতে পাই এটা আমার বাবা। সে আমার কাছে হাত জোর করে কান্নাকাটি করে বলছিল যেন তাকে না মারি। তুমি জানো আমি কি করেছিলাম? আমি তাকে গুলি করে মেরে ফেলেছি। আর তখন থেকে আমি বুঝতে পেরেছি যে আমি এই কাজের জন্য পারফেক্ট। সেয়ং তখন তাকে বলে, তুমি যত যাই কিছুই আমাকে বোঝাও না কেন, তুমি সবসময় তাদের একটা পোষা কুকুর ছিলে এবং থাকবে। রিক্রুটার তখন বলে, তুমি কি গেমটা জিতে যাওয়াতে নিজেকে খুব বেশি স্পেশাল মনে করছো? সেয়ং তখন বলে, তুমি কখনোই বুঝবে না সেই গেম থেকে বের হওয়ার জন্য আমাকে কি কি করতে হয়েছে, কি কি সহ্য করতে হয়েছে, তোমার সেটা বোঝার ক্ষমতা নেই। রিক্রুটার তখন সেয়ংকে বলে, চলো আমরা একটা গেম খেলি। গেমটার নাম রাশিয়ান রুলেট। গেমটা খেলার নিয়ম হচ্ছে, তুমি একটা রিভলভারের মধ্যে 6টা চেম্বারের মধ্যে শুধুমাত্র একটা বুলেট নিবে, তারপর পালাক্রমে নিজের উপর গুলি করে যাবে। সেয়ং এর চোয়াল শক্ত হয়ে ওঠে। প্রথম গুলি করার টার্ন আসে সেয়ং এর। সে রিভলভারটা হাতে নিয়ে নিজের মাথায় গুলি করে দেয়। একটা ক্লিক শব্দ করে বন্দুকটা থেমে যায়। সে বেঁচে যায় এই যাত্রায়। পরিস্থিতি তখন খুব টানটান একটা উত্তেজনায় চলে যায়। এবার রিক্রুটারের পালা। সে বন্দুক হাতে নিয়ে নিজের মাথায় গুলি করে দেয়। সে বেঁচে যায়। তারপর আবার সেয়ং এর পালা। সে বন্দুক হাতে নেয়, সেটা মাথায় ঠেকায়, তারপর গুলি করে দেয়। এবারও কোনো গুলি বের হয় না। দ্বিতীয়বার তারা দুজনেই পালাক্রমে গুলি করে, কিন্তু এবারও তারা বেঁচে যায়। আবারও সেয়ং এর পালা। সে বন্দুক হাতে নেয়। তখন রিক্রুটার তাকে বলে, বন্দুকে শুধুমাত্র 2টা চেম্বার এখন ফাঁকা আছে, সুতরাং তোমার এখন মারা যাওয়ার চান্স খুব বেশি। তুমি নিশ্চয়ই ভয় পাচ্ছ এখন। আমি জানি তোমার মাথায় এখন কি চলছে। তুমি হয়তো ভাবছো তোমার হাতে এখন বন্দুক আছে, চাইলেই তুমি আমাকে গুলি করে মেরে ফেলতে পারো। আমার বুক পকেটে সেই ইনভাইটেশন কার্ড রয়েছে, যার মাধ্যমে তুমি আমার সিনিয়রদের সাথে কথা বলতে পারবে। তবে তুমি যদি সেটা করতে চাও তাহলে একটা বিষয় আমার সাথে তোমার এগ্রি করতে হবে, আর সেটা হচ্ছে তুমি একটা আবর্জনা। পৃথিবীতে তোমার কোনো প্রয়োজন নেই, আর তুমি সেই খেলা জিতেছো শুধুমাত্র ভাগ্যের জোরে, তোমার যোগ্যতার জোরে না। সেয়ং তার মাথায় বন্দুক ঠেকায়। তার নিঃশ্বাস দ্রুত হয়ে যায়। তারপর চোয়াল শক্ত করে সে নিজের মাথায় গুলি চালায়। সে বেঁচে যায়। সেয়ং তখন বন্দুকটা রিক্রুটারের হাতে দেয়। রিক্রুটার এবার একটু ঘাবড়ে যায়, কারণ রিভলভারে একটা মাত্র চেম্বার বাকি আছে আর একটা বুলেট। তার মানে এই শটটাতেই গুলি বের হবে, মৃত্যু নিশ্চিত। সেয়ং তখন তাকে বলে, কি ব্যাপার, মাথা কাজ করছে না তোমার? তুমি চাইলেই নিয়ম ভঙ্গ করে আমাকে এই মুহূর্তে গুলি করে মেরে ফেলতে পারো, কিন্তু যদি তুমি সেটা করতে চাও তাহলে একটা বিষয় আমার সাথে তোমার এগ্রি করতে হবে, আর সেটা হচ্ছে তুমি তোমার মাস্টারদের পোষা একটা কুকুর, তার বেশি কিচ্ছু না। রিক্রুটার তখন খুব সুন্দর একটা মুচকি হাসি দেয়। তখন সে বন্দুক নিয়ে নিজের থুতনির মধ্যে গুলি করে নিজেকে মেরে ফেলে। ঠিক তখনই জুনহো গুলি শব্দ শুনে হোটেলের ভেতরে প্রবেশ করে। সে একটা রুমে গিয়ে চৈকি হাত পা বাঁধা অবস্থায় পায়। রিক্রুটার চৈকি ওই রুমে আটকে রেখেছিল। তাকে মুক্ত করে দিয়ে জুনহো অন্য রুমে খুঁজতে শুরু করে। এদিকে গিউন রিক্রুটারের পকেট থেকে একটা ইনভাইটেশন কার্ড খুঁজে পায়। তখনই জুনহো সেই ঘরে প্রবেশ করে এবং সে গিউনকে গ্রেপ্তার করে। কিছুক্ষণের মধ্যেই চৈ সেখানে এসে পৌঁছায়। সে জুনহোকে আঘাত করে এবং গিউনকে সেখান থেকে বাঁচায়। কিছুক্ষণ পর জুনহোর জ্ঞান ফিরে। তখন সে নিজেকে বাধা অবস্থায় পায়। গিউন তাকে বলে, আমি তোমাকে চিনি, আমাদের এর আগেও একবার দেখা হয়েছে। জুনহো তখন বলে, আমাদের একবার নয়, আমাদের 2বার দেখা হয়েছে। গেম চলাকালীন সময় মুখোশ পরা একজন গার্ড তোমার কাছে গিয়েছিল ইনহোর ব্যাপারে জিজ্ঞাসা করার জন্য, সেটাই আমি ছিলাম। জুনহো তখন গিউনকে বোঝাতে সক্ষম হয় সে এই গেমের সদস্য নয়, সে তার ভাইকে খুঁজতে সেই গেমের মধ্যে গিয়েছিল। গিউন স্কুইড গেম চিরতরে বন্ধ করতে যায়, আর এই পরিকল্পনা সে জুনহোকে জানায়। জুনহোকে তখন সে ফ্রন্ট প্যানের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু জুনহো এই ব্যাপারে তাকে কিছুই জানায় না। তবে সে গিউনকে গেম বন্ধ করতে সাহায্য করতে চায়, কারণ স্কুইড গেমের ভয়াবহ রূপ সে দেখে এসেছে। গিউন তখন জুনহোকে ছেড়ে দেয়। তারপর সে তাকে নিয়ে অন্য একটা রুমে যায়। সেখানে সারি সারি টাকা সাজানো।
এই টাকাগুলো সে স্কুইড গেম থেকে জিতেছিল, কিন্তু টাকাগুলো সে অরক্ষিত অবস্থায় একটা রুমে ফেলে রেখেছে। গিয়ন তখন বলে, এই টাকাগুলো আমার না, এই টাকাগুলো আমার সাথে অংশগ্রহণ করা বাকি 455 জন প্লেয়ারের। এই টাকাগুলো আমি আমার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করব না। এই টাকা দিয়ে আমি তাদের রক্তের প্রতিশোধ দেব, আর এই গেমটা বন্ধ করে ছাড়ব। জুনহো তখন বলে, আমি তোমাকে টাকার জন্য সাহায্য করছি না, আমি আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে তোমাকে সাহায্য করব, আর আমিও চাই এই মরণ খেলাটা বন্ধ হোক। তখন চোয়ও বলে ওঠে, আমার বস কিমকে সে মেরে ফেলেছে, আর সেটার বদলা আমি নিয়ে ছাড়ব, আর এজন্য আমি তোমাকে সর্বোচ্চ সাহায্য করব। তাদের তিনজনের উদ্দেশ্য এক। তখন জুনহো বলে, সামান্য রিভলভার দিয়ে তাদেরকে প্রতিহত করা সম্ভব না, তারা অনেক বড় একটা চক্র। তখন গিয়ন তাদেরকে পাশে থাকা অন্য একটা রুমে নিয়ে যায়। এই পুরো হোটেলটা গিয়ন কিনে নিয়েছে। সেখানে সে একটা সাউন্ডপ্রুফ রুম বানিয়েছিল, সেই রুমটাকে সে অস্ত্রের কালেকশন দিয়ে পূর্ণ করে রেখেছে। গিয়ন কালোবাজার থেকে শক্তিশালী সব ধরনের অস্ত্র কিনে এখানে মজুত করে রেখেছে। গিয়ন তখন বলে, এই রুমটাকে আমি সাউন্ডপ্রুফ করেছি, আর এখানে তোমরা নিধিতে অস্ত্র চালানো প্র্যাকটিস করতে পারবে। সে তখন আরো বলে, তাদের সাথে ফাইট করার জন্য আমাদের আরো ম্যান পাওয়ার দরকার, আর এই কাজের জন্য আমাদের দক্ষ সোলজার লাগবে। চৈ তখন বলে, এই কাজটা আমার উপর ছেড়ে দাও। সবকিছু সেটেল করার পর গিয়ন সন্ধ্যায় এক নজর সাঙ্গোর মায়ের সাথে দেখা করতে যায়। সে কাঙের ভাইকে সাঙ্গোর মায়ের কাছে দিয়ে আসে তাকে দেখাশোনা করার জন্য। তারা এখন বেশ ভালোই আছে। কাঙের ভাই একটা পরিবার খুঁজে পেয়েছে, আর সাঙ্গোর মা তার ছেলের জায়গায় তাকে পেয়ে নতুন জীবন পেয়েছে। এরপর গিয়ন একটা এজেন্সির ব্রোকারের কাছে যায়। সে তাকে জিজ্ঞাসা করে কাঙের মাকে খুঁজে পাওয়ার কাজ কত দূরে গিয়েছে। ব্রোকার তখন জানায়, আমরা এখনো তাকে খুঁজে চলেছি, তবে খুব শীঘ্রই তাকে খুঁজে বের করে ফেলবো আমরা। গিয়ন তখন সেই ব্রোকারকে সাঙ্গোর মায়ের ঠিকানা দেয় এবং তাকে বলে, যদি কখনো কাঙের মাকে খুঁজে পাওয়া যায় তাহলে এই ঠিকানায় যেন পৌঁছে দেওয়া হয়। এরপর সে ওখান থেকে বেরিয়ে যায়। গিয়ন চলে যাওয়ার পর সেই ব্রোকারের কাছে নল নামে একটা মেয়ে আসে। সে উত্তর কোরিয়া থেকে পালিয়ে এসেছে। নল জানায়, আমি আমার সিনিয়র এক অফিসারকে খুন করেছি এবং আমার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ রয়েছে, তাই আমি আমার স্বামীকে নিয়ে দক্ষিণ কোরিয়া থেকে পালিয়ে এখানে আসতে বাধ্য হয়েছি, কিন্তু আমি আমার ছোট মেয়েকে সঙ্গে আনতে পারিনি। নল তখন সেই ব্রোকারকে অনুরোধ করে বলে, যেভাবেই হোক আমার মেয়েকে এখানে এনে দিন। ব্রোকার তখন তাকে জানায়, আপনি যেহেতু দেশদ্রোহিতার মতো সাংঘাতিক কাজ করেছেন, তাহলে এখানে একটা সম্ভাবনা রয়ে যায় যে শাস্তি হিসেবে আপনার মেয়েকে ইতিমধ্যে মেরে ফেলা হয়েছে, আর সেটা হয়ে থাকলে আপনাকে আমি কোনোভাবে সাহায্য করতে পারবো না। নল হতাশ হয়ে সেখান থেকে ফিরে আসে। সে তার গাড়ির ভেতরে বসে নিজের মেয়ের কথা ভাবছিল। তখন হঠাৎ করে কে একজন এসে তাকে একটা স্কুইড গেমের ইনভাইটেশন কার্ড দিয়ে চলে যায়। নল অবাক দৃষ্টিতে সেই কার্ডের দিকে তাকিয়ে থাকে। সে একটা পার্কে কাজ করত, সেখানে তার কাজ ছিল কস্টিউম পরে বাচ্চাদেরকে আনন্দ দেওয়া। পরের দিনই সে চাকরি থেকে রিজাইন দেয় এবং তারপর সে স্কুইড গেমে জয়েন করার সিদ্ধান্ত নেয়। এদিকে গিয়ন এবং তার টিম পুরো প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। একদিন সেখানে সে একজন ডেন্টিস্টকে নিয়ে আসে। সে গিয়নের মাড়ির একটা দাঁত উঠিয়ে সেখানে একটা নকল দাঁত বসায় এবং সেটার মধ্যে একটা ট্র্যাকার বসিয়ে দেয়। এতে করে সে যেখানেই যাবে না কেন তাকে সবসময় ট্র্যাক করা সম্ভব। তারপর তারা বিভিন্ন স্পেশাল ফোর্সের রিটায়ার্ড সোলজারদেরকে হায়ার করে নিয়ে আসে এবং সেখানেই তারা অস্ত্র নিয়ে ট্রেনিং করতে শুরু করে। তারপর গিয়ন রিক্রুটারের পকেটে পাওয়া সেই ইনভাইটেশন কার্ডে ফোন করে। তখন সেখান থেকে তাকে একটা ক্লাবে যেতে বলা হয়। গিয়ন এবং তার টিমের প্ল্যান হলো তারা সেই ক্লাবে যাবে এবং ফ্রন্টম্যানকে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে আসবে। রাতের বেলায় গিয়ন চৈকে নিয়ে সেই ক্লাবে যায়। অন্যদিকে জুনহো তার ফোর্স নিয়ে বাইরে অপেক্ষা করে। একটু পর জুনহো দেখতে পায় স্কুইড গেমের সেই জাম্পস্যুট পরে দুজন গার্ড সেই ক্লাবে ঢুকছে। সে তাদেরকে পিছু করে সেই ক্লাবে ঢোকে, কিন্তু সে তাদেরকে খুঁজে বের করার আগেই একজন গার্ড চৈকে ইলেকট্রিক শক দিয়ে সেখানে অজ্ঞান করে দেয়। অন্য একজন গার্ড গিয়নকে ক্লাবের পেছনের দরজা দিয়ে বাইরে অন্য একটা বিল্ডিংয়ে নিয়ে যায়। জুনহো তাদেরকে ফলো করে বাইরে এসে দেখতে পায় গার্ডরা তাকে নিয়ে একটা গাড়িতে উঠিয়ে চলে যাচ্ছে। জুনহো তার ফোর্সকে অ্যালার্ট করে গাড়িটা ফলো করার নির্দেশ দেয়। গিয়ন গাড়িতে ওঠার পর বুঝতে পারে এটা সেই গাড়ি যেখানে বসে ফ্রন্টম্যানের সাথে তার কথা হয়েছিল। সে এর আগেও এই গাড়িতে উঠেছিল। তার সামনে থেকে একটা স্পিকারের মধ্য দিয়ে ফ্রন্টম্যান তার সাথে কথা বলতে শুরু করে। ফ্রন্টম্যান তখন তাকে বলে, তোমার সেদিন সে প্লেনে উঠে নিজের মেয়ের কাছে চলে যাওয়া উচিত ছিল। গিয়ন তখন উত্তরে বলে, আমি তোমাদের এই মরণ খেলাটা বন্ধ করতে চাই। এই নিয়ে দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ তর্কাতর্কি চলে। অন্যদিকে গিয়নীয় ফোর্স তাকে ফলো করে যাচ্ছে। একসময় তারা শহরের একটা নির্জন স্থানে এসে পৌঁছায়। জুনহো তখন কিছু একটা সন্দেহ করে। তখন সে বুঝে যায় যে তারা কণ্ঠস্বর হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরেই ছাদে থাকা একজন স্নাইপার তাদের ফোর্সের গাড়ি এবং জুনহোর গাড়ির টায়ার পাংচার করে দেয়। তখন তারা গিয়নকে আর ফলো করতে পারে না। গিয়ন একদমই একা হয়ে যায়। গিয়ন তখন প্রচন্ড রেগে যায়। সে তার পিস্তল বের করে ড্রাইভারের দিকে গুলি ছোড়ে, কিন্তু সে বুলেটপ্রুফ গ্লাসের ওপারে ছিল, তাই তার গুলিতে কিছুই হয় না। তখন ফ্রন্টম্যান তাচ্ছিল্য করে তাকে বলে, তুমি সামান্য একটা পিস্তল দিয়ে এই গেমটাকে বন্ধ করতে চাও? গিয়ন তখন বুঝতে পারে যে ফ্রন্টম্যান ঠিকই বলছে।
তাই সে তখন ফ্রন্টম্যানকে বলে, আমি আবারও সেই গেমে পার্টিসিপেট করতে চাই, আমাকে আবারও সেই গেমে নিয়ে যাও। ফ্রন্টম্যান তখন অবাক হয়ে যায়। সে তখন বলে, তুমি তো কিছুক্ষণ আগে এই গেমটা বন্ধ করতে চাইছিলে, এখন কেন হঠাৎ আবার গেমে জয়েন করতে চাচ্ছ তুমি? গিয়ন তখন বলে, আমি প্রমাণ করে দিব এই দুনিয়া সবসময় গতানুগতিকভাবে চলে না, আমি এই গেমে পার্টিসিপেট করে মানুষের চিন্তাধারা পরিবর্তন আনবো। ফ্রন্টম্যান তখন গিয়নের চ্যালেঞ্জ মেনে নেয়। তখন ঠিক আগের মতোই গাড়ির ভিতর সেই গ্যাস নির্গত হয় এবং গিয়ন অজ্ঞান হয়ে যায়। গিয়নের যখন জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় সে স্কুইড গেমের ভিতরে আবারও চলে এসেছে। অন্যদিকে আমাদেরকে নলকে দেখানো হয়, সেও এই গেমের মধ্যে এসেছে, তবে সে প্লেয়ার নয়, সে এসেছে একজন গার্ড হিসেবে। তার কাজ হচ্ছে বাদ হয়ে যাওয়া খেলোয়াড়দেরকে মেরে ফেলা। সে তার জন্য নির্ধারিত ড্রেস এবং মাস্ক পরে রেডি হয়। নতুন প্লেয়ারদেরকে ওয়েলকাম জানানোর জন্য সে ওখানে চলে আসে। ঘুম থেকে ওঠার পর গিয়ন দেখতে পায় সে অন্যান্য প্লেয়ারদের সাথে একটা গণরুমে রয়েছে। এই রুমটা দেখতে ঠিক আগের মতোই, আর এবারও গতবারের মতো তার প্লেয়ার নাম্বার ছিল 456। কিছুক্ষণ পর গার্ডরা সবাই ওই রুমে ঢোকে। তাদেরকে দেখে প্রত্যেকটা খেলোয়াড় একসাথে জড়ো হয়। তাদের মধ্যে অনেক প্রশ্ন ছিল, অনেক সন্দেহ ছিল। তারা জানতে চায় তাদেরকে কেন অজ্ঞান করে এখানে আনা হলো, তাদের জিনিসপত্র কোথায়, তাদের ড্রেস কেন চেঞ্জ করা হয়েছে। এসব কারণে তাদের প্রত্যেকের ওই গেমের প্রতি সন্দেহ সৃষ্টি হয় এবং একসময় তারা বলে দেয় তারা এই গেমটা খেলতে চায় না। গার্ডদের সিনিয়র তখন প্রত্যেকটা প্লেয়ারদের অবস্থা ব্যাখ্যা করে বলতে শুরু করে। সে এক এক করে তাদের প্রত্যেকের ঋণের পরিমাণ বলে দিতে শুরু করে, আর তাদেরকে মনে করিয়ে দেয় এই গেমের বাইরে তাদের জীবনটা কতটা চ্যালেঞ্জিং। প্রত্যেকটা খেলোয়াড়দেরকে প্রলোভন দেখিয়ে জিজ্ঞাসা করে তারা কি তাদের সেই ঋণগ্রস্ত জীবনে ফিরে দিতে চায়, নাকি এই খেলাটা খেলে তাদের ভাগ্য পরিবর্তন করবে। গার্ডের কথায় তারা আবারও উৎসাহ ফিরে পায়। তারপর তাদের সবাইকে সেই পিগি ভোল্টটা দেখানো হয়, যেখানে তাদের টাকাগুলো জমা হবে। তবে এইবারের সিজনের খেলার মধ্যে নতুন একটা নিয়ম রয়েছে। এইবারের গেমে টোটাল 6টি রাউন্ড হবে, আর প্রত্যেকটা রাউন্ড শেষ করার পরে একটা ভোট নেওয়া হবে। যদি বেশিরভাগ খেলোয়াড় গেমটা বন্ধ করতে চায় তাহলে গেমটাকে টোটালি বন্ধ করে দেওয়া হবে, আর এর সাথে ভোল্টে জমানো সব টাকা প্রত্যেকটা খেলোয়াড়দের মধ্যে ভাগ করে দেওয়া হবে এবং তাদেরকে বাড়িতে পাঠানো হবে। গিয়ন এতক্ষণ পেছনে চুপচাপ দাঁড়িয়েছিল, সে এবার কথা বলে ওঠে। সে জিজ্ঞাসা করে, তাহলে কি আমরা প্রত্যেকটা গেম খেলার পর যদি ভোটের মাধ্যমে খেলা বন্ধ করে দিতে চাই তাহলে এই টাকা নিয়ে কি আমরা বাড়ি ফিরে যেতে পারবো? গার্ড উত্তরে বলে, যদি বেশিরভাগ খেলোয়াড় খেলা বন্ধ করে দিতে চায় তাহলে তাদেরকে সেই টাকা সহ বাড়িতে পাঠানো হবে। এটা শুনে গিয়ন অবাক হয়ে যায়। সে পেছনে থাকা একটা ক্যামেরার দিকে তাকায়, কারণ সে জানে ফ্রন্টম্যান তার গতিবিধি লক্ষ্য রাখছে। গিয়ন তখন বুঝতে পারে এই নিয়মটা তাকে প্রতিহত করার জন্য বানানো হয়েছে, কারণ এই গেমের অথরিটি প্রমাণ করতে চাচ্ছে যে মানুষ স্বাভাবিকভাবেই লোভী এবং স্বার্থপর। তখন একটা অদ্ভুত ব্যাপার ঘটে। সেখানে ইয়ংসিক নামে একটা খেলোয়াড় থাকে। সে একটা ক্যাসিনো থেকে প্রচুর পরিমাণ টাকা লোন নিয়েছিল, আর সেই টাকা যদি সে পরিশোধ করতে না পারে তাহলে সেই ক্যাসিনোর মাফিয়ারা তার অর্গান বিক্রি করে সেই টাকা হাতিয়ে নেবে। তাই বাধ্য হয়ে সেই গেমে জয়েন করেছে। তখন সে দেখতে পায় তার মাও এই গেমে জয়েন করেছে। তার মা তাকে খুব ভালোবাসতো, তাই তার ঋণের বোঝা নিজের ঘাড়ে নিয়ে সে এই গেমে জয়েন করেছে। যখনই তার মা তাকে দেখতে পায় তখন সে প্রচন্ড ক্ষেপে যায় আর সবার সামনে তাকে পেটাতে শুরু করে। কিছুক্ষণ পর গার্ডরা সবাইকে এগ্রিমেন্ট পেপার হস্তান্তর করে এবং সবাইকে সেটাতে সাইন করতে বলে। খেলোয়াড়দের মধ্যে মিয়ং নামে একজন ছিল, যে একজন ইউটিউবার। সে এমজি কয়েন নামে একটা ক্রিপ্টোকারেন্সির উপর এক্সপার্ট ছিল, তাই সে তার প্রত্যেকটা সাবস্ক্রাইবারদের এই কারেন্সিতে ইনভেস্ট করতে বলেছে। তার কথা মতো এটাতে ইনভেস্ট করে সবাই তাদের টাকা হারায়। সে নিজেও তার সব টাকা হারিয়েছিল, আর এজন্যই সে এই গেমে জয়েন করেছে। এখানে এসে তার দুজন সাবস্ক্রাইবারদের সাথে তার দেখা হয়ে যায়, যারাও তার কথা ইনভেস্ট করে তাদের সব টাকা হারিয়েছিল। এর মধ্যে শুভম নামে একটা ছেলে ছিল, যার সাথে তার ঝগড়া শুরু হয়ে যায়। সে তাকে তার সব টাকা ফেরত দেওয়ার জন্য হুমকি দেয়। অন্যদিকে গিয়ন দেখতে পায় তার পুরনো এক বন্ধু এই গেমে জয়েন করেছে। সে একদমই অবাক হয়ে যায়। তার বন্ধুর নাম জুংবে। গিয়ন তার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে, তুই এখানে মরতে এলি কেন? জুংবে তখন তাকে জানায় তার প্রচুর টাকা ঋণ হয়ে গিয়েছে, তার স্ত্রীর সাথেও তার ডিভোর্স হয়ে গিয়েছে এবং সে তার সন্তানকেও নিয়ে গিয়েছে, আর এসব কারণেই সে স্কুইড গেমে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়। গিয়ন তখন তাকে এই গেমের ব্যাপারে সতর্ক করে এবং তাকে সবসময় বলে তার সাথে থাকার জন্য, তা না হলে এখানে টিকে থাকা সম্ভব না। কিন্তু তার বন্ধু প্রথমে এটাকে হালকাভাবে নেয়, কিন্তু সে রাজি হয় সবসময় তার সাথে থাকার জন্য। অন্যদিকে জুনহো তার ফোর্স নিয়ে গিয়নের দাঁতে লাগানো সেই ট্র্যাকারকে অনুসরণ করে একটা দ্বীপে গিয়ে পৌঁছায়। তারপর তারা সেই দ্বীপে গিয়ে খোঁজাখুঁজি করতে শুরু করে। একসময় সেখানে তারা একটা লোককে খুঁজে পায় যে সাগরে মাছ ধরছিল। তারা সেই লোকটাকে ঘিরে ফেলে। তখন তারা সেই ব্যক্তির বক্সের মধ্যে গিয়নের সেই ট্র্যাকারটা খুঁজে পায়। জুনহো তখন বুঝতে পারে যে স্কুইড গেমের সদস্যরা তাদের প্ল্যান সম্বন্ধে আগেই জেনে গিয়েছে, তাই এভাবে অনর্থক তাদেরকে এখানে ঘুরিয়েছে। তারা সবাই আবার দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ একবার স্কুইড গেম শুরু হয়ে গেলে তাদের কাছে শুধুমাত্র 5 দিন সময় আছে গিয়নকে উদ্ধার করার জন্য। আর যদি তারা সেটা করতে ব্যর্থ হয় তাহলে গেমের যে কোনো রাউন্ডে গিয়ন মারা যেতে পারে।
তাদেরকে যাই করতে হয় খুবই দ্রুত করতে হবে। অন্যদিকে সব প্লেয়ারদেরকে প্রথম রাউন্ডের জন্য প্লেগ্রাউন্ডে নিয়ে আসা হয়। এবারও গতবারের মতো রেড লাইট গ্রিন লাইট গেম হবে। গিয়ন তখনও বেশ শক্ত ছিল, কারণ সে জানে তার টিম তাকে খুঁজে চলেছে। তখনই তার সেই ট্র্যাকারের কথা মনে পড়ে। তখন সে তার নকল ডাটা চেক করে দেখতে পায় সেখানে ওই ট্র্যাকারটা নেই। গিয়ন তখন আটকে ওঠে, কারণ এখন সে সম্পূর্ণ একা। তাকে উদ্ধার করতে কেউ আসতে পারবে না। গেমটাকে সত্যিকার অর্থে খেলা ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। নিজেকে সতর্ক করে সে সবার উদ্দেশ্যে কথা বলতে শুরু করে। সে বলতে শুরু করে, এই গেমটাকে তোমরা যতটা সহজ ভাবছো, এটা আসলে ততটা সহজ নয়। ওই প্রান্তে যে বিশাল পুতুলটা রয়েছে তার চোখে মোশন ডিটেক্টর ক্যামেরা রয়েছে। যদি রেড লাইট বলার পর কেউ নড়াচড়া করে তাহলে তাকে ওইখানেই মেরে ফেলা হবে। গিয়নের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। সবাই তাকে নিয়ে তামাশা করতে শুরু করে। কেউ তার কথা বিশ্বাস করে না। তারা সবাই তখন ভাবছে যে গিয়ন হয়তো তাদেরকে ভয় দেখিয়ে এই গেম থেকে বের করে দিতে যাচ্ছে, যাতে সে একাই সবগুলো টাকা নিয়ে নিতে পারবে। গেম শুরু হয়ে যায়। নিয়ম অনুযায়ী 5 মিনিটের মধ্যে ফিনিশ লাইন অতিক্রম করতে হবে। গিয়ন আর কোনো উপায় না দেখে সবাইকে গাইড করতে শুরু করে। সবাই তার কথা মেনে এগোতে শুরু করে। এভাবে সে প্রায় অর্ধেকটা পার হয়ে যায়। সবকিছু ভালোই চলছিল, কিন্তু হঠাৎ একটা মেয়ের গলায় একটা মৌমাছি বসে। তাই ভয়ে সে নড়ে ওঠে। তখন রেড লাইট চলছিল, তাই তাকে গুলি করে মেরে ফেলা হয়। এরপর থেকে সবাই গিয়নের নির্দেশ মেনে চলতে শুরু করে, আর একে একে সবাই ফিনিশিং লাইনে পৌঁছে যায়। তার মধ্যে একজন প্লেয়ার এলিমিনেট হয়ে যায়, কিন্তু সৌভাগ্যবশত গুলিটা তার পায়ে লাগে। সে মারা যায়নি। গিয়ন এবং অন্য একটা মেয়ে তাদের জীবনের ঝুঁকি নিয়ে তাকে সাহায্য করতে যায়। শেষমেশ ফিনিশিং লাইনে নিয়ে আসতে তারা সক্ষম হয়, কিন্তু তখন একজন স্নাইপার থেকে গুলি করে মেরে ফেলে। গুলিটা করেছিল নোল। প্রথম রাউন্ড শেষ হয়ে গিয়েছে। প্লেয়ারদেরকে তাদের গণরুমে ফিরিয়ে আনা হয়। কিছুক্ষণ পর গার্ডরা ফিরে আসে। তারা সবাইকে প্রথম রাউন্ড সফলভাবে শেষ করায় অভিনন্দন জানায়। তারপর তাদেরকে প্রথম রাউন্ডের ফলাফল জানানো হয়। এই রাউন্ডে 456 জন প্লেয়ারের মধ্যে 91 জন মারা গিয়েছে, তাই বেঁচে আছে এখন 365 জন। তবে এখানে যদি গিয়ন না থাকতো তাহলে মৃত্যুর সংখ্যা নিঃসন্দেহে আরও বেড়ে যেত। গেমের প্রথম রাউন্ডে তারা যে ভয়াবহ অবস্থা দেখেছে তাতে তারা সবাই ঘাবড়ে যায়। তারা সবাই গার্ডদের কাছে মিনতি করতে শুরু করে এবং অনুরোধ করে তাদেরকে যেন বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তারা আর এই গেম খেলতে চাচ্ছে না। গেমের এগ্রিমেন্ট অনুযায়ী যদি বেশিরভাগ খেলোয়াড় গেমটা কন্টিনিউ করতে না চায় তাহলে জমা করা টাকা সহ সবাইকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। গার্ডরা তাদের প্রতিশ্রুতি রাখে। তারপর সেই পিগি ভোল্টের মধ্যে এখন পর্যন্ত জেতা প্রত্যেকের টাকা জমা করা হয়। তখন প্লেয়াররা জানতে চায় এখন পর্যন্ত কত টাকা জমা হলো আর প্রত্যেকের মধ্যে কত টাকা করে পড়বে। গার্ড তখন জানায় এই টাকা ভাগ করার পর প্রত্যেকে 24 মিলিয়ন করে পাবে। এটা শুনে বেশিরভাগ খেলোয়াড়ই হতাশ হয়ে যায়, কারণ এই সামান্য টাকা তাদের কোনো কাজে আসবে না। তখন গার্ডরা তাদেরকে লোভ দেখিয়ে বলে দ্বিতীয় রাউন্ড যদি তারা খেলতে চায় তাহলে আরও প্লেয়ার বাদ পড়বে এবং তাদের সবার উপরে আরও বেশি টাকা করে পড়বে। এটা শুনে অনেকেই দ্বিতীয়বার চিন্তা করতে বাধ্য হয়। তাদের মধ্যে লোভ দেখা দিতে শুরু করেছে। এরপরেই ভোটিং শুরু হয়ে যায়। ভোটিং শুরু হয় শেষের প্লেয়ারের সিরিয়াল ধরে। প্রথম ভোটটা দিবে গিয়ন। সে গেম বন্ধের পক্ষে ভোট দেয়। এভাবে একে একে সবাই ভোট দিতে শুরু করে। তবে তখন তারা দেখতে পায় বেশ কিছু খেলোয়াড় গেম কন্টিনিউ করার পক্ষে ভোট দিচ্ছে। এটা দেখে গিয়ন একটু ঘাবড়ে যায়। তখন সে সবাইকে বোঝানোর চেষ্টা করে। সে সবাইকে বলতে থাকে তোমরা যদি এই গেমটা কন্টিনিউ করতে চাও তাহলে তোমাদের ভাগ্যে টাকা নয়, তোমাদের জন্য অপেক্ষা করছে মৃত্যু। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না, বরং সবাই একত্রিত হয়ে তার বিরোধিতা করতে শুরু করে। গিয়ন একসময় বলতে বাধ্য হয় যে সে এই গেমটা আগেও খেলেছে এবং সেই ছিল ওই গেমের একমাত্র বিজয়ী। তার সাথে অংশগ্রহণ করা প্রত্যেকেই মারা গিয়েছে, তাই সে এই গেমের ব্যাপারে এত কিছু জানে। সবাই তার এই কথা শোনার পর তার উপর আরো বেশি করে সন্দেহ করতে শুরু করে। সবাই তখন বলতে শুরু করে তুমি যদি বিজয়ী হয়ে থাকো তাহলে তোমার কাছে 46 বিলিয়ন লোন থাকার কথা, তাহলে তুমি কেন এই গেমে আবারও ফিরে এসেছো? এটার উত্তর গিয়নের কাছে নেই, কারণ সে কিছুতেই তাদেরকে বোঝাতে পারবে না। তাকে ঘিরে একটা বেশ বাজে পরিস্থিতি তৈরি হয়ে যায়। তখন গার্ডরা এসে তাদেরকে থামায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে তারা গিয়নকে আটকে রাখে। তারপর ভোটিং কার্যক্রম আবারও শুরু হয়ে যায়। গেম বন্ধ এবং চালিয়ে যাওয়ার পক্ষে একই সংখ্যক ভোট পড়েছে, আর লাস্ট ভোটটা ছিল 1 নম্বর প্লেয়ারের। সে এগিয়ে এসে গেম কন্টিনিউ করার পক্ষে ভোট দেয়। এতে গেম কন্টিনিউ করার পক্ষে বেশি ভোট পড়ে, তাই গেম কন্টিনিউ করা হবে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল। আমরা দেখতে পাই 1 নম্বর জার্সির প্লেয়ার ছিল ফ্রন্টম্যান নিজেই। সে নিজেও গিয়নের সাথে পার্টিসিপেট করার জন্য এই গেমে জয়েন করেছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর প্লেয়ারদেরকে খাবার পরিবেশন করা হয়, কিন্তু গিয়নের খাবারের প্রতি কোনো আকর্ষণ ছিল না। সে মনমরা হয়ে পড়েছিল এক জায়গায়, কারণ সে একজন মানুষের ধারণাও কোনো পরিবর্তন আনতে পারেনি। একসময় ইনহো তার সামনে আসে। সে বলে তুমি এই গেমটা আগেও একবার খেলেছো, তাই তুমি চাইলে আমাদেরকেও পরের গেমে বাঁচাতে পারবে। গিয়ন তখন জানায় আমরা দ্বিতীয় রাউন্ডে ডালগোনা গেম খেলেছিলাম। এই গেমের মধ্যে চিনির ছাঁচের মধ্যে 4টা সিম্বল লেখা থাকবে,
প্লেয়াররা সেই 4টার মধ্যে যে কোনো একটাকে নির্বাচন করবে এবং নির্ধারিত সময়ের মধ্যে সেই সিম্বলটি ছাঁচ থেকে আলাদা করে বের করতে হবে। কিছুক্ষণ পর সেখানে আরো একজন লোক আসে, তার নাম কিং জংডে। সে খুবই স্বার্থপর। সে তখন গিয়নকে বলে দ্বিতীয় গেমের ব্যাপারে সবাইকে যেন না জানানো হয়, কারণ সবাই যদি দ্বিতীয় রাউন্ডে পাস হয়ে যায় তাহলে প্লেয়াররা কেউই বাদ পড়বে না আর প্রাইজ মানিও বাড়বে না। গিয়ন তখন তার উদ্দেশ্যে বলে সে গেমের ব্যাপারটা এজন্যই সবার কাছে বলছে যেন সবাই পরের রাউন্ডে বেঁচে ফিরতে পারে, কারণ বেঁচে থাকাটাই সবচেয়ে বড় পুরস্কার। গিয়নের কথা শুনে সেই লোকটা খুব রেগে যায়। তখন সে সেখান থেকে চলে যায়, তার সাথে বাকিরাও সেখান থেকে চলে যায়, কিন্তু ইনহো সেখানে রয়ে যায়। সে গিয়নের সাথে কথা বলতে বলতে তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে। গিয়ন তখন বলে এই টাকা আমার না, এই টাকাগুলো এখানে থাকা প্রত্যেকটা প্লেয়ারের রক্তের বিনিময়ের। এই টাকা আমি কখনো নিজের প্রয়োজনে ব্যবহার করব না। তখন গিয়ন ইনহোকে সবকিছুর জন্য দোষারোপ করে। সে তাকে বলে তুমি যদি গেম চলার পক্ষে ভোট না দিতে তাহলে আমরা সবাই এই টাকা নিয়ে বাড়ি চলে যেতে পারতাম, এখানে থাকা প্রত্যেকে বেঁচে থাকতে পারতো। ইনহো একটু বিরক্ত হয়ে যায়। সে বলে তারা বাড়ি ফিরেও শান্তিতে বেঁচে থাকতে পারতো না। ঋণের বোঝা, মানসিক অশান্তি এসব নিয়ে বেঁচে থাকার থেকে এই গেম খেলে মরে যাওয়া ভালো। তাদের মধ্যে তখন ন্যায় অন্যায় নিয়ে আরো বেশ কিছুক্ষণ তর্কাতর্কি হয়। কিছুক্ষণ পর তারা দুজনেই নিজের দিকে সমঝোতা করে নেয়। লাইটস অফের পর সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু গিয়ন ঘুমাতে পারে না, তার চোখে ঘুম নেই। তখন তার কাছে ইনহো আসে। সে গিয়নকে তার জীবনের অতীতের হৃদয় বিদারক ঘটনা খুলে বলে তার স্ত্রী অসুস্থ ছিল, তাই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তখন ডাক্তাররা তাকে জানায় তার লিভার পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে, আর সেই সময় সে গর্ভবতীও ছিল। ডাক্তাররা তখন তাদেরকে উপদেশ দেয় বাচ্চাটাকে অ্যাবর্শন করে নেওয়ার জন্য, কিন্তু তার স্ত্রী খুবই জেদি ছিল। সে তখন বলে অ্যাবর্শন করানোর চেয়ে মরে যাওয়াই ভালো। সে কিছুতেই অ্যাবর্শন করাবে না। তাই ডাক্তাররা তার লিভার ট্রান্সপ্লান্ট করার চেষ্টা করে, কিন্তু কোথাও ডোনার খুঁজে পাওয়া যাচ্ছিল না। হাসপাতালে খরচ বাড়তে থাকে। এদিকে তার ঋণের বোঝা বাড়তে থাকে। তার এই বাজে অবস্থা শুনে তার অফিসের এক ক্লায়েন্ট তাকে আর্থিক সাহায্য করে, কিন্তু এর ফলে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে সে ঘুষ নিয়েছে। তাই একসময় সে তার চাকরিও হারিয়ে ফেলে। আর কোনো রাস্তা নেই বলে সে এই গেমে জয়েন করতে বাধ্য হয়। ইনহোর ঘটনা শুনে গিয়ন খুব আবেগাপ্লুত হয়ে পড়ে, আর এই সুযোগ নিয়ে ইনহো গিয়নের খুব কাছাকাছি চলে আসে। তবে ইনহো যে ঘটনাটা তাকে খুলে বলেছে এটা আংশিক সত্যি। সে স্কুইড গেমে জয়েন করেছিল 2015 সালে, আর তার স্ত্রী তখনই মারা যায়। আর এরপর থেকে সে গেমের ফ্রডম্যান হিসেবে আছে। অন্যদিকে আমরা দেখতে পাই গেমে মৃত প্লেয়ারদের থেকে অর্গান বের করে নেওয়ার কাজ চলছিল, যেটা আগের সিজনেও হয়েছে। তবে তারা এবার একজন অ্যাকচুয়াল সার্জনকে গেমের গার্ড হিসেবে নিয়ে এসেছে, তাই তাদের পক্ষে কাজটা এখন আরও অনেক সোজা। প্রথম ম্যাচ শেষে তাদের পক্ষে বেশি অর্গান সংগ্রহ করা সম্ভব হয়নি, কারণ অধিকাংশ প্লেয়ার হেডশটে মারা গিয়েছে। আর কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার ইন্টারনাল অর্গান খুব দ্রুতই নষ্ট হয়ে যায়। এই বিষয়টা গার্ডদের অফিসারকে জানানো হয়। ফ্রন্টম্যানের অনুপস্থিতিতে সেই এখন গেমটা পরিচালনা করছে। সে নোলকে ডেকে পাঠায়। নোল 7 বছর আগে পুরো একটা মিলিটারি টিমকে হত্যা করে উত্তর কোরিয়ার বর্ডার পার করে দক্ষিণ কোরিয়া এসেছিল। অফিসার তখন তাকে সেই ঘটনা মনে করিয়ে দেয়। তখন সে বলে তোমাকে আমি মৃত্যুর মুখ থেকে তুলে এখানে এনে কাজ দিয়েছি, তাই আমার প্রতি তুমি অকৃতজ্ঞতা দেখাবে না। আমি যা বলবো তা চুপচাপ মেনে নেবে। বেশিরভাগ প্লেয়ারই তোমার হেডশটে মারা গিয়েছে। তোমাকে যে কাজ দেওয়া হবে সেটাই করবে, তার বেশি কিছুই করবে না। নোল তখন বলে আমি আমার কাজ ঠিকভাবেই করছি। আপনি আমাকে বলেছিলেন আমি অসহায় মানুষদেরকে সাহায্য করব, তাদের কষ্ট চিরতরে লাঘব করে তাদেরকে মেরে ফেলে। বরং আপনি পরিবর্তন হয়ে গিয়েছেন। অফিসার তখন খুব রেগে যায়। তখন সে নলকে বলে তুমি আমাদের কাজে বাধা দিবে না, কারণ সেটার পরিণতি তোমার জন্য খুব ভয়ঙ্কর হবে। অন্যদিকে জুনহো স্কুইড গেমের অবস্থান খুঁজে বের করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। একসময় সে বাধ্য হয়ে তার চিফের কাছে ফিরে যায়। সে তার চাকরি থেকে রিজাইন দিয়ে দিয়েছিল, আর এতে তার চিফ তার প্রতি খুব ক্ষুব্ধ হয়। তার টিম তাকে কোনো সাহায্য করতে রাজি হয় না। অন্যদিকে গেমের মধ্যে আমাদেরকে মিয়ং নামে একজনকে দেখানো হয়। সে দেখতে পায় তার গার্লফ্রেন্ড জুনহি এই গেমের মধ্যে জয়েন করেছে। সে একেবারে হতবাক হয়ে যায়, কারণ তার গার্লফ্রেন্ড অন্তঃসত্ত্বা ছিল। তাদের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, তাই সে জুনহিকে অ্যাবর্শন করাতে বলেছিল, কিন্তু জুনহি তার অ্যাবর্শন করায়নি। সে তার সন্তানের জন্য যথেষ্ট পরিমাণ টাকা উপার্জন করার জন্য এই গেমে জয়েন করেছে। জুনহি তখন মিয়ংকে বলে আমার বাচ্চাকে বড় করতে তোমার মতো অমানুষের প্রয়োজন নেই। আমি এই গেম থেকে যে টাকা পাবো সেটা দিয়ে আমি আমার সন্তানকে বড় করে তুলব। কিছুক্ষণ পরেই অ্যালার্ম বেজে ওঠে। তখন মাইকে ঘোষণা করা হয় দ্বিতীয় রাউন্ড শুরু হতে যাচ্ছে। সকল প্লেয়ারদেরকে মাঠে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়। সবাই দ্বিতীয় রাউন্ড খেলার জন্য সেই গ্রাউন্ডে যায়, কিন্তু দেখা যায় এই রাউন্ডে ডালগোনা গেম খেলা হচ্ছে না। এই রাউন্ডে খেলা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন একটা গেম, যেটার সম্বন্ধে গিয়নের কোনো ধারণা ছিল না। কিছুক্ষণ পর মাইকে তাদেরকে খেলার নিয়ম বলে দেওয়া হয়। এই গেমটা খেলার জন্য প্রত্যেকে 5 জনের একটা টিমে ভাগ হয়ে যেতে হবে, আর এই টিম ভাগ করার জন্য তাদেরকে 10 মিনিট সময় দেওয়া হয়। এই রাউন্ডে তাদেরকে মোট 5টি গেম খেলতে হবে, আর খেলার সময় প্রত্যেকটা টিম মেম্বারদের পা একসাথে বাঁধা থাকবে। গেমগুলোর মধ্যে ছিল ডগজি, ফ্লাইং স্টোন, গুটি খেলা, লাঠিম ঘোরানো
এবং জেগি। প্রতিটা গেম শেষ করতে তাদেরকে 5 মিনিট সময় দেওয়া হয়। তবে 5 জনের মধ্যে কেউ একটা গেম 2 বার খেলতে পারবে না, অর্থাৎ 5 জনকে 5টা আলাদা গেম খেলতে হবে। গেম শুরু হয়ে যায়। এই খেলায় 2টা টিম একসাথে পার্টিসিপেট করবে। গেমটা ছিল খুবই উত্তেজনাপূর্ণ, আর নির্ধারিত সময় গেমটাকে আরো কঠিন করে তোলে। দেখা যায় বেশিরভাগ টিমই নির্দিষ্ট সময়ের মধ্যে খেলাটা শেষ করতে পারে না, আর তাদেরকে ওই মাঠের মধ্যেই মেরে ফেলা হয়। এভাবে প্রতিটা টিম এই খেলায় পার্টিসিপেট করে। কেউ গেম শেষ করে ফিরে যেতে পারে, আর কেউ মাঠে মারা যায়। সবশেষে খেলতে আসে গিউনের টিম। তাদের সাথে কম্পিটিশন করার জন্য আরো একটা টিম থাকে। 2 টিম তখন একে অপরকে ইন্সপায়ার করে। গিউনের টিমে ছিল ইনহো, জুনবে, দেইহো এবং জুনহি। প্রথমে জুনহি ডগজি খেলাটি কমপ্লিট করে। সেটাতে খুব ভালো ছিল, তাই প্রথমবারই সে খেলাটা পেরে যায়। এরপর জুনবের পালা। সে প্রথমবারই স্টোন হিট করতে সক্ষম হয়। তৃতীয় খেলাটি খেলবে দেইহো। সেও সফলভাবে গোটি খেলাটি শেষ করে ফেলে। তাদের টিমের 3 জনই খুব দ্রুতই 3টা খেলা শেষ করে ফেলে। এবার পালা আসে ইনহোর। সে লাটিম ঘোরাবে। তবে তখন আমরা দেখতে পাই ইনহো লাটিম ঘোরাতে ব্যর্থ হচ্ছে। সে বারবার চেষ্টা করেও পারছে না। সে লাটিমটাকে এলোমেলোভাবে ছুটছিল, তবে এটা সে ইচ্ছাকৃতভাবে করছে। তাদের কাছে যথেষ্ট সময় ছিল, কিন্তু ইনহো বেশিরভাগ সময় নষ্ট করে ফেলে। একসময় সে হতাশ হওয়ার ভান করে। তখন গিউন তাকে সান্ত্বনা দেয় এবং তাকে অনুপ্রাণিত করে। এরপর পরবর্তী চেষ্টায় সে সফল হয়। লাস্ট এবং ফাইনাল গেমের দায়িত্ব আসে গিউনের ওপর। তাকে 5 বার জেগিকে পা দিয়ে হিট করতে হবে। সে সফলভাবে 4 বার হিট করতে সক্ষম হয়, কিন্তু 5ম বার জেগি একটু দূরে সরে যায়। তখন ইনহো তার পা বাড়িয়ে দেয়। যেহেতু তাদের পা একসাথে বাঁধা ছিল, তাই শেষবারের মতো জেগি গিউনের পায়ে লাগে। এতে 5 নাম্বার কিক কমপ্লিট হয়ে যায় এবং তারা সবগুলো গেম সময় মতো শেষ করতে পারে। অন্যদিকে তারা দেখতে পায় তাদের পাশের টিম সবগুলো খেলা সময় মতো শেষ করতে পারে না, তাই গার্ড তাদের সবাইকেই সেখানে মেরে ফেলে। খেলা শেষে সবগুলো গার্ড যার যার রুমে ফিরে যাচ্ছিল। নোল যখনই তার রুমে ফিরে যাবে, তখন 2 জন গার্ড তার সাথে তার রুমে ঢুকে যায় এবং তাকে সেখানে আক্রমণ করে, কারণ আজও সে তার অফিসারের আদেশ অমান্য করেছে। সে বেশ কিছু প্লেয়ারকে মাথায় গুলি করে মেরে ফেলেছে। এমনকি মৃত্যু নিশ্চিত করার জন্য সে একজন মৃত প্লেয়ারের কফিন খুলে তাকেও গুলি করে মারে। আর এতে গার্ডরা নোলের ওপর খুব ক্ষুব্ধ ছিল। সেখানে নোলের সাথে তাদের ধস্তাধস্তি হয়। নোল একা হওয়ায় তাদেরকে প্রতিহত করতে পারে না। তারা নোলের গাল কেটে দিয়ে তাকে সতর্ক করে আসে, যদি ভবিষ্যতে এমন কিছু করে তাহলে সেটার পরিণতি খুব খারাপ হবে। অন্যদিকে প্লেয়াররা তাদের গেম শেষ করে বিশ্রাম করছিল। তখন গার্ডরা সেখানে এসে উপস্থিত হয়। তারা দ্বিতীয় রাউন্ডের ফলাফল ঘোষণা করে। এই রাউন্ডে 110 জন মারা গিয়েছে, ফলে প্রাইজ মানি বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 20 বিলিয়নে। এখনও 255 জন প্লেয়ার জীবিত আছে, আর এতে প্রতিটা প্লেয়ারের ভাগে 79 মিলিয়ন করে আসবে। এটা শুনে অনেক প্লেয়ার সেখানে রেগে যায়। তারা এত কম টাকা সন্তুষ্ট ছিল না। তখন গার্ডরা তাদেরকে আশ্বস্ত করে তারা পরবর্তী রাউন্ডগুলোতে আরো বেশি টাকা উপার্জন করতে পারবে। তবে এখন নিয়ম অনুযায়ী রাউন্ড শেষে ভোটিং শুরু হবে। গিয়ন তখন তার টিমের সবাইকে সতর্ক করে বলে যেন তারা সবাই গেম বন্ধের পক্ষে ভোট দেয়। সে তাদের সবাইকে আশ্বাস দেয় তারা যখন বাইরে বের হয়ে যাবে তখন সে তাদের প্রত্যেককে সাহায্য করবে। তার দলের সবাই গেম বন্ধের পক্ষে ভোট দেয়, তবে তার বন্ধু জুনবে গেম চালিয়ে যাওয়ার পক্ষে ভোট দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই ইয়ংসিকের মা তাকে বুঝিয়ে বলে যে তারা যদি এখান থেকে বের হয়ে যায় তাহলে তাদের দুজনের টাকা একত্রিত করে তার সব ঋণ শোধ করে দিবে। তাই তার মা তাকে ভালোভাবে বুঝিয়ে বলে এখন এই গেম থেকে বের হয়ে যাওয়া উচিত। তবে ইয়ংসিক তার ঋণের ব্যাপারে তার মাকে মিথ্যা কথা বলেছিল। এখন পর্যন্ত যেই টাকা আছে তা দিয়ে তার ঋণ শোধ করা যাবে না, তাই সে গেম চালিয়ে যাওয়ার পক্ষে ভোট দেয়। ভোটিং শেষে দেখা যায় অধিকাংশ প্লেয়ার গেম চালিয়ে যাওয়ার পক্ষে ভোট দিয়েছে, তাই গেম কন্টিনিউ করা হবে। সব কার্যক্রম শেষে তাদের সবাইকে খাবার দিয়ে গার্ডরা সেখান থেকে চলে যায়। তবে রাতের বেলা গিউন সবাইকে সতর্ক করে। সে সবাইকে বলে লাইটস অফের পর আমাদেরকে একজন একজন করে পাহারা দিতে হবে। যে কোনো প্লেয়ার প্রাইজ মানি বাড়ানোর জন্য অন্য একজনকে মারতে পারে। তার এই কথা প্রথমে কেউ বিশ্বাস করে না। তখন সে তার অতীতের ঘটনা খুলে বলে সে বিগত গেমে কি কি প্রত্যক্ষ করেছে সবকিছু তাদেরকে খুলে বলে। এই গেম তাদেরকে তাদের মনুষ্যত্বকে ত্যাগ করতে বাধ্য করে। সেই রাতটা গিউন জেগে পাহারা দিয়ে কাটিয়ে দেয়। এইদিকে জুনহো তার 2টা টিম নিয়ে গিউনকে খুঁজতে বেরিয়ে পড়ে। তাদের পরিকল্পনা ছিল সমুদ্রে গিয়ে সেই দ্বীপগুলোকে অনুসন্ধান করে খুঁজে বের করা। এদিকে সকালবেলা প্রত্যেকটা প্লেয়ারকে জাগিয়ে তোলা হয় গেমের পরবর্তী রাউন্ড শুরু করার জন্য। তাদের সবাইকে সেই প্লেগ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়। এই রাউন্ডের গেমের নাম হলো মিঙ্গেল। গেমের নিয়ম ছিল সব প্লেয়ারদেরকে প্রথমে একটা প্ল্যাটফর্মের উপর দাঁড়াতে হবে। প্লেয়াররা দাঁড়ানোর পর সেই প্ল্যাটফর্মটাই ঘুরতে শুরু করবে। এরপর র্যান্ডমলি একটা নাম্বার ঘোষণা করা হবে এবং সেই সংখ্যক প্লেয়ার একটা গ্রুপ তৈরি করবে এবং 30 সেকেন্ডের মধ্যে পাশের দিকে একটা ঘরের মধ্যে ঢুকে দরজা লক করে দিতে হবে। যদি তারা সময় মতো ঢুকতে ব্যর্থ হয় কিংবা সেই নির্দিষ্ট সংখ্যার বেশি বা কম প্লেয়ার যদি থাকে তাহলে ওই রুমের সবাইকে মেরে ফেলা হবে এবং যারা বাইরে থাকবে তাদের সবাইকেও মেরে ফেলা হবে। গেমটি শুরু হয় এবং সবাই সেই প্ল্যাটফর্মে উঠে দাঁড়ায়। প্ল্যাটফর্মটি ঘুরতে শুরু করে। প্রথম সংখ্যাটি ঘোষণা করা হয় 10 জন। সংখ্যাটি ঘোষণা করার পরে 30 সেকেন্ড টাইমার শুরু হয়ে যায়।
প্লেয়ারদের মধ্যেই হট্টগোল শুরু হয়ে যায়। সবাই নিজেদের মতো করে 10 জনের গ্রুপ বানিয়ে ঘরে ঢুকে পড়ে। যারা 30 সেকেন্ডের পরে ঘরের বাইরে থেকে যায় তাদের সবাইকে মেরে ফেলা হয়। তারপর লাশগুলো সরিয়ে দ্বিতীয় রাউন্ড শুরু করা হয়। এভাবে প্ল্যাটফর্ম আবার ঘুরতে থাকে। এরপর ঘোষণা করা হয় 4 জন। সবাই 4 জন করে গ্রুপ বানিয়ে ঘরে ঢুকে পড়ে, কিন্তু একটি রুমে ভুল করে 3 জন ঢুকে পড়ে, তাদেরকেও মেরে ফেলা হয়। পরবর্তী রাউন্ড ঘোষণা করা হয়, এবার 3 জন। এবারও প্লেয়াররা নতুন গ্রুপ বানিয়ে ঘরে ঢুকে পড়ে। এই রাউন্ডে ইয়ং সিং নিজের স্বার্থপরতার পরিচয় দেয়। সে নিজেকে বাঁচাতে তার মাকে ফেলে রেখে অন্য দুজনের সাথে একটা ঘরে ঢুকে পড়ে, কিন্তু ঠিক সময়ে গিয়ন তার মাকে নিয়ে একটা ঘরে ঢুকে পড়ে। শেষ যাত্রায় তিনি বেঁচে যায়, কিন্তু তারপরেও তার মা ছেলের উপর কোনো রাগ করে না। পরবর্তী রাউন্ডে তাকে বেঁচে থাকতে দেখে তার মা তাকে জড়িয়ে ধরে। আবার একটা রাউন্ড শুরু হয়, এইবার 6 জন। এরপর আসে আজকের গেমের শেষ রাউন্ড। সংখ্যাটি হলো 2 জন। সবাই দৌড়ে 2 জন গ্রুপ বানিয়ে ঘরে ঢুকে পড়ে। এই রাউন্ডে ইনহো এবং জুনবে একটা ঘরে ঢুকেছিল, কিন্তু সেই রুমে আগে থেকে একজন সেখানে ছিল। আর কোনো উপায় না দেখে ইনহো তাকে সেখানে ঘাড় মোটকে মেরে ফেলে। ইনহোর এই নৃশংস আচরণ থেকে জুনবে খুব ভয় পেয়ে যায়। তখন সে নিজেকে এটা বোঝায় যে এছাড়া তাদের হাতে আর কোনো কিছু করার ছিল না। এই রাউন্ড শেষে 155 জন প্লেয়ার মারা যায় এবং বেঁচে থাকে মাত্র 100 জন। তাদেরকে নিয়ে আবারও ভোটিং শুরু হয়। ভোটের ফলাফল দেখা যায় 50 জন গেমের পক্ষে এবং 50 জন গেমের বিপক্ষে ভোট দিয়েছে। ফলে ভোটে একটা টাই হয়। তখন গার্ডরা তাদেরকে আরও কিছু সময় দেয়। সকালবেলা ভোটিং আবার শুরু হবে এবং তাদেরকে সময় নিয়ে চিন্তা করে ভোট দিতে বলে। অন্যদিকে জুনহো তার দলবল নিয়ে একটা দ্বীপের কাছে পৌঁছে যায়। তাদের একজন ড্রোন ব্যবহার করে চারপাশটা ঘুরে দেখছিল। তখন তারা সেখানে একটা আন্ডারগ্রাউন্ডের দরজা খুঁজে পায়। তারপর তারা পায়ে হেঁটে সেই দরজার দিকে রওনা দেয়। সেখানে যাওয়ার পর একজন সেই দরজা খুলতে যাবে, তখনই সেটা ব্লাস্ট হয়ে ওঠে এবং তাকে তৎক্ষণাৎ সেখানে মেরে ফেলে। তার সাথে একজন বাজেভাবে আহত হয়। তারা দ্রুত তাদের শিপে ফিরে আসে। শিপের ক্যাপ্টেন পার্ক তাদেরকে দ্রুত শহরে ফিরে যেতে বলে, তবে জুনহো ইনভেস্টিগেশন শেষ না করে ফিরে যেতে রাজি না। সে তাদের অন্য একটা টিমকেও তাদের সাথে জয়েন করতে বলে। এইদিকে স্কুইড গেমের ভেতরে গেমের পক্ষে এবং বিপক্ষে থাকা প্লেয়ারদের মধ্যে হট্টগোল শুরু হয়। গিয়ন তখন খাবারের প্যাকেট খুলে দেখতে পায় সেই খাবারের মধ্যে একটা কাঁটা চামচ রয়েছে। এটি দেখে সে বুঝতে পারে যে আজ খুব ভয়ঙ্কর কিছু একটা হতে যাচ্ছে। অন্যদিকে ওয়াশরুমের মধ্যে সোবং তার দলবল নিয়ে মিনসু নামে একটা ছেলেকে র্যাক করছিল। সে গেম বন্ধের পক্ষে ভোট দিয়েছিল। সুবং ভোটিং এর আগে তাকে বেশ ভালোভাবে বুঝিয়েছিল যেন সে গেমের পক্ষে ভোট দেয়। তখন মিয়ং এগিয়ে আসে। সে সুবং এর বিরুদ্ধে প্রতিবাদ জানায়। তখন মিয়ং নিজের দলের প্লেয়ারদেরকে ডেকে আনে। সে তাদের সবাইকে জানায় সুবং তার প্লেয়ারদেরকে জোর করে ভোট চেঞ্জ করাচ্ছে। তখন মিয়ং আর সুবং এর মধ্যে দস্তাদস্তি শুরু হয়। একসময় সুবং মিয়ং এর গলা চেপে ধরে। সে তাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলতে চাচ্ছিল। আর কোনো উপায় না দেখে মিয়ং একসময় সুবং এর গলায় তার কাঁটা চামচটা ঢুকিয়ে দেয়। এতে সে তৎক্ষণাৎ সেখানে মারা যায়। এটা দেখে সেখানে থাকা গেমের পক্ষে এবং বিপক্ষে থাকা প্লেয়ারদের মধ্যে একটা মারামারি শুরু হয়। তখন সেখানে বেশ কয়েকজন মারা যায়। এদিকে যারা রুমে ছিল তারা বেশ কিছু প্লেয়ারের মৃত্যুর খবর মাইকে শুনতে পায়। এতে তারা পুরো অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বাকি সব প্লেয়াররা ফিরে আসে। তারা সবাই এসে দুই পক্ষকে পুরো ঘটনা খুলে বলে। এতে ভেতরে থাকা গ্রুপের মধ্যে আবারও মারামারি শুরু হয়। অন্যদিকে জুনহোর শিপের ক্যাপ্টেন পার্ক তাদের ড্রোন নিয়ে লুকিয়ে কিছু একটা করছিল। একজন সোলজার এসে সেটা দেখে ফেলে। তখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। ক্যাপ্টেন পার্ক সেটা গোপন করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। তাই একসময় কৌশলে সে ওই সোলজারকে মেরে ফেলে। ক্যাপ্টেন পার্ক ইনহোর নির্দেশে কাজ করে। সে 2 বছর আগে ইনহোর নির্দেশেই জুনহোকে বাঁচায়। আর এখন সে তার সর্বোচ্চ চেষ্টা করছে যেন সে ওই আইল্যান্ডটা খুঁজে না পায় যেখানে স্কুইড গেম পরিচালিত হয়। সে জুনহোর সাথে বন্ধুত্বের অভিনয় করছে। অন্যদিকে গেমের মধ্যে 2 গ্রুপ নিজেদের পক্ষের প্লেয়ারদেরকে গুনতে শুরু করে এবং দেখা যায় গেম চালিয়ে যাওয়ার পক্ষে বেঁচে আছে 47 জন এবং গেম বন্ধের পক্ষে বেঁচে আছে 48 জন। সুতরাং সকালবেলা ভোট শুরু হলে গেম বন্ধের পক্ষে ভোট বেশি পড়বে আর গেমটা বন্ধ করে দেওয়া হবে। কিছুক্ষণ পরে লাইটস অফ ঘোষণা দেওয়া হয়। তখন গিয়ন তার টিমের সবাইকে সতর্ক করে তাদেরকে যে করে হোক বেঁচে থাকতে হবে, কারণ রাতে তাদের উপর আক্রমণ হতে পারে। তখন গিয়ন একটা ভয়ঙ্কর প্ল্যান করে। সে সবাইকে জানায় আজকের রাতে যে স্পেশাল ফাইটটা হতে যাচ্ছে সে এটার সুযোগ নেবে। সে গার্ডদের উপর আক্রমণ করবে এবং তাদের অস্ত্র ছিনিয়ে নেবে এবং তারপর তারা এই গেমের বিরুদ্ধে একটা প্রতিরোধ তৈরি করবে। তারা এই গেমের পেছনের মূল হোতাদের আক্রমণ করবে এবং তাদেরকে বাধ্য করবে এই গেমটা চিরতরে বন্ধ করার জন্য। এই প্ল্যানের প্রথম ধাপ হিসেবে সে তাদের সবাইকে বলে বিছানার নিচে লুকিয়ে থাকার জন্য এবং যেই ফাইট হতে যাচ্ছে সেটাতে অংশগ্রহণ না করার জন্য। কিছুক্ষণ পর লাইটস অফ হয়ে যায় এবং 2 গ্রুপের মধ্যে ফাইট শুরু হয়। এখানে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটে। কিছুক্ষণ পর গার্ডরা সেখানে প্রবেশ করে এবং তাদের সবাইকে থামায়। গিয়ন তার পুরো টিম নিয়ে সেখানে মৃত প্লেয়ারদের সাথে মরে যাওয়ার অভিনয় করে। গার্ডরা যখন মৃত প্লেয়ারদেরকে স্ক্যান করতে আসে তখন তারা তাদের উপর অতর্কিত আক্রমণ করে। এটার জন্য গার্ডরা একদমই প্রস্তুত ছিল না, তাই এই আক্রমণে তারা একদমই কোপঘাত হয়ে যায়। তারা গার্ডদের গান ছিনিয়ে নিয়ে বাকি সবার উপর আক্রমণ করে। এতে তাদের অবস্থা নাজেহাল হয়ে যায়। গার্ড অফিসার তাদের সবাইকে সেখান থেকে চলে আসতে বলে,
কিন্তু একজন সেখানে আটকে যায়। তারা ওই গার্ডকে বন্দী করে ফেলে। গিয়ন তখন মৃত গার্ডদের রাইফেলগুলো একসাথে করতে শুরু করে। তখন সে সবার উদ্দেশ্যে তার প্ল্যান জানায়। সে এই গেমের মূল হোতাকে হত্যা করে এই গেমটাকে চিরতরে বন্ধ করতে চায়। তখন সে সবার উদ্দেশ্যে বলে, তোমাদের মধ্যে যারা অস্ত্র চালাতে পারো তারা সবাই সামনে আসো। কিছুক্ষণ পর বেশ কয়েকজন সেখান থেকে তাদের সাথে জয়েন করে। তাদের মধ্যে ইয়নজু নামে একজন সাবেক সোলজার ছিল। সে তখন ওই রাইফেলটা হাতে নিয়ে তাদের সবাইকে শিখিয়ে দেয় কিভাবে এই রাইফেলটা অপারেট করতে হয়। এরপর গিয়ন আটক করা সেই গার্ডের মাস্ক খুলে ফেলে এবং তাকে নির্দেশ দেয় যেন সে তাদেরকে কন্ট্রোল রুমে নিয়ে যায়। এরপর তারা সেই গণরুমের বাইরে বেরিয়ে আসে। তখন স্কুইড গেমের গার্ডের পুরো ফোর্স তাদের উপর গুলি চালাতে শুরু করে। ফলে দুই পক্ষের মধ্যে ব্যাপক গান ফায়ারিং শুরু হয়। বেশ কিছুক্ষণ গোলাগুলির পর গিয়ন সেই গার্ডকে নিয়ে একটা কন্ট্রোল রুমের সামনে আসে। তখন সেই গার্ড তার মাস্কটা গিয়নের হাতে তুলে দেয় এবং তাকে বলে এই মাস্কটা সেই কন্ট্রোল রুমের সামনে ধরলেই সেই রুমটা খুলে যাবে। গিয়ন ইনহোকে এই দিকটা সামলানোর দায়িত্ব দেয় এবং সে জুনবেকে নিয়ে কন্ট্রোল রুমের দিকে এগিয়ে যায়। তখন গার্ড অফিসার তার বেশ কয়েকজন গার্ডকে কন্ট্রোল রুমের সিঁড়ি পাহারা দিতে বলে। গিয়ন এবং জুংবে তারা দুইজন ছিল, কিন্তু সেখানে গার্ডের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে, তাই তাদের হাতে তারা দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে ইনহোর সাথে থাকা প্লেয়ারদের ম্যাগাজিন প্রায় শেষ হয়ে আসছিল। তখন তারা খেয়াল করে যে গার্ডদের পকেটে বেশ কিছু ম্যাগাজিন রয়েছে। তাই ইনহো দেইহোকে দায়িত্ব দেয় তাদের রুমে থাকা সেই গার্ডদের পকেট থেকে ম্যাগাজিনগুলো কালেক্ট করে নিয়ে আসার জন্য। তবে দেইহো এই ঘটনায় ব্যাপকভাবে ঘাবড়ে যায়। সে ম্যাগাজিনগুলো গিয়ে কালেক্ট করে ঠিকই, কিন্তু সে গোলাগুলির ময়দানে আর ফিরে আসতে পারে না। এর ফলে প্রতিরোধ করে তোলা সেই প্লেয়াররা ব্যাপকভাবে কণ্ঠাসা হয়ে পড়ে। ইনহো তখন দুজন প্লেয়ারকে নিয়ে গিয়নকে ব্যাকআপ দিতে চায়। গিয়ন তখন তাকে বলে, তুমি খুঁজে দেখো গার্ডদের পেছন থেকে আক্রমণ করার জন্য অন্য কোনো রাস্তা পাওয়া যায় কিনা। তখন গিয়ন ইনহোকে তার লাস্ট ম্যাগাজিনটা দিয়ে দেয়, কিন্তু উল্টো দিকে যাওয়ার পর ইনহো তার আসল রূপে ফিরে আসে। সে তার সঙ্গে থাকা দুজন প্লেয়ারকে গুলি করে মেরে ফেলে। তারপর ইনহো ওয়াকিটকিতে গিয়নের সাথে একটা অভিনয় করে। সে গিয়নকে বলে, আমাকে গার্ডরা ধরে ফেলেছে। তখন সে মৃত্যুর কোলে ঢলে পড়া একজন প্লেয়ারের মুখে তার ওয়াকিটকিটা ধরে। তখন সে ওই প্লেয়ারকে একটা গুলি করে মেরে ফেলে। এতে সে গিয়নকে বোঝাতে সক্ষম হয় যে সে মারা গিয়েছে। অন্যদিকে গিয়ন বিশ্বাস করে যে ইনহো সত্যি সত্যি মারা গিয়েছে এবং এতে সে প্রচণ্ড কষ্ট পায়। এরপর ইনহো সেই ওয়াকিটকির চ্যানেল পরিবর্তন করে এবং গার্ড অফিসারকে নির্দেশ দেয়। গার্ডরা চারদিক থেকে সেই প্লেয়ারদেরকে আক্রমণ করে। তাদের ম্যাগাজিনও প্রায় ফাঁকা। তাদের মধ্যে একজন আত্মসমর্পণ করতে যাচ্ছিল না, তাই তার লাস্ট বুলেটটা নিজের মাথায় চালায়। কিন্তু যারা আত্মসমর্পণ করেছিল তাদেরকেও গার্ডরা মেরে ফেলে। শেষ পর্যন্ত গিয়ন আর জংবের আর কিছু করার ছিল না। তারা দুজনও বাধ্য হয়ে আত্মসমর্পণ করে। ঠিক তখনই ইনহো ফ্রন্টম্যানের মাস্ক পরে তাদের সামনে উপস্থিত হয়। ফ্রন্টম্যান গিয়নের দিকে তাকিয়ে বলে, প্লেয়ার 456, নায়কের অভিনয়টা তুমি বেশ ভালোই এনজয় করেছো, তাই না? কিন্তু এর শাস্তি তোমাকে পেতে হবে। এটা বলে ফ্রন্টম্যান তার সামনে জংবেকে গুলি করে মেরে ফেলে। গিয়ন এই দৃশ্য দেখে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ফ্রন্টম্যানের দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু গার্ডরা তাকে আটকে দেয়। সিজন 2 এর ফাইনাল এপিসোড এখানে শেষ হয়। সিজন 3 খুব শীঘ্রই রিলিজ হতে যাচ্ছে। আশা করা যায় সেটা এই বছরই হবে। কেমন লাগলো আমাদের আজকের এই পুরো সিরিজটি? এমন আরো রোমাঞ্চকর মুভির বাংলা এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।